আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুঁজিবাজার নিয়ে এনটিভি নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি আহসানুল ইসলাম টিটু। আমরা পুঁজিবাজারে বলে থাকি যে পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ বাজার, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। সব সময় আমাদের যারা বিনিয়োগকারী আছেন তাদের পক্ষে একটি কোম্পানি অ্যানালাইসিস করা বা কোম্পানি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়া আসলেই দুষ্কর, এবং সেই জন্যই তারা অনেক সময় রিলাই করতে হয় গুজবে, বিভিন্ন রকম প্রপাগান্ডায়। তো আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করছি যারা সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্রফেশনাল তাদের মাধ্যমে আপনাদেরকে এই পুঁজিবাজারে বিনিয়োগ সম্পর্কে কিছুটা ধারণা দিতে। আর আজকে আপনাদের এই পুঁজিবাজারে বিভিন্ন বিনিয়োগ সম্পর্কে ধারণা দিতে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মাহমুদ হোসেন, এমডি এবং সিইও, সিপিএএম অ্যাসেট ম্যানেজমেন্ট, এবং আমাদের সাথে আরও একজন উপস্থিত আছেন আলী ইমাম, হেড অফ রিসার্চ, ব্র্যাক ইপিএল সিকিউরিটিজ। আপনাদের দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। মাহমুদ ভাই, আপনি অনেক দিন ধরে পুঁজিবাজারের ব্যাক এন্ডে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মার্চেন্ট ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন। বর্তমানে যে পুঁজি বিনিয়োগের যে পরিস্থিতি একজন বিনিয়োগকারীর জন্য কিভাবে দেখছেন? আমি বলবো যে এটা ডিপেন্ড করবে তার সিলেকশনের উপরে। সুতরাং আই থিঙ্ক দ্য অপরচুনিটিস আর দেয়ার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোম্পানির পারফরমেন্স আগে দেখতে হবে, যে স্টক প্রাইস কত বাড়লো কমলো সেটা বোঝার আগে সে কোন কোম্পানি সিলেক্ট করছে, এবং চিন্তা করতে হবে সে কোম্পানির শেয়ার হোল্ডার হচ্ছে। এই কোম্পানিটা যদি লিস্টেড না হতো, ডিএসসি স্টক এক্সচেঞ্জ সিম্পলি একটা লিস্টিং প্রসেস, কিন্তু এই যে শেয়ার হোল্ডার হতে চাচ্ছে একটা কোম্পানি, সে একটা সাধারণ কোম্পানি যদি বাইরে হতো ঠিক যেভাবে চিন্তা করতো যে কোম্পানিটা আমি যাচ্ছি, আমি আমার টাকা দিচ্ছি, সেই টাকার কোম্পানির কি ইনকাম কি বাড়বে, ঠিক একইভাবে যদি সে চিন্তা করে তাহলে হিল নট গো রং। গুড। তো আমি আলিমামের কাছে আসবো। ইউ আর হেড অফ রিসার্চ, ব্র্যাক ইপিএল, এবং সার্টিফাইড ফিনান্সিয়াল অ্যানালিস্ট প্রফেশনাল। তো এই যে 2010-এর পরে বাজারটা কারেকশন হলো এবং তারপরে বাজারটা একটা স্থিতি অবস্থায় আছে আমরা বলতে পারি আর কি, লট অফ আপস অ্যান্ড ডাউনস ওইভাবে নাই। আমাদের দেশে এই যে যারা বিনিয়োগ করেন, ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী, তারা প্রতিদিন স্ক্রিনের শেয়ার দেখেন, বিক্রি করেন, কিনেন, এবং সবসময় আমরা শুনতে পাই যে দে আর লুজিং মানি। ফ্রম ইয়োর প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং রিসার্চ, এই যে যারা বিদেশি বিনিয়োগকারী আছে বা পোর্টফোলিও ফান্ড যারা ম্যানেজ করে, প্রফেশনালদের অ্যাডভাইস যারা নেয়, তাদের সাথে এই সাধারণ বিনিয়োগকারীর পার্থক্যটা কোথায়? ধন্যবাদ টিটু ভাই। আসলে পার্থক্যটা অনেক সিগনিফিক্যান্ট, কিন্তু পার্থক্যটা আসলে টেকনিক্যাল পার্থক্য না। একটা তো হচ্ছে জানা বোঝার ব্যাপার, আর একটা হচ্ছে ফিলোসফিক্যাল ডিফারেন্স। তো ধরেন আপনার আমাদের যেই ইন্ডিভিজুয়াল ইনভেস্টর আছে আমাদের মার্কেটে, তাদের সাধারণত ইনভেস্টমেন্ট হরাইজন খুব শর্ট টার্ম হয়। ধরেন T+3 বলে একটা টার্ম আমাদের মার্কেটে অনেক ভুল প্রচলিত। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ইনভেস্টমেন্ট হরাইজন নট মোর দেন 1 মান্থ। কিন্তু আপনি যদি ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের কথা চিন্তা করেন, ফরেন শেয়ার হোল্ডার, তাদের কিন্তু ইনভেস্টমেন্ট হরাইজন অনেক লম্বা। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে অনেক ইনভেস্টর 7, 8, 9 বছর আপনার শেয়ার হোল্ড করে। কারণ হচ্ছে দেয়ারস নো রাশ। ইফ ইউ ওন সামথিং ভেরি গুড, যেটা মাহমুদ ভাই বললো যে ওনারশিপ, দ্য সেন্স অফ ওনারশিপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মানে কত টাকা প্রফিট হচ্ছে, এত পার্সেন্ট আপ, একটা গোল্ড রাশ মতো সিচুয়েশন, ওগুলো আসলে should not be the determinant of your activity. The activity should be determined by the value on the table you have. So আমার কাছে মনে হয় যে ওইটাই একটা মেজর ডিফারেন্স, যে ফিলোসফিক্যাল ডিফারেন্স। টেকনিক্যাল কিছু ব্যাপার আছে, যেমন ধরেন আপনার ভ্যালু বোঝার ব্যাপারটা, যে কোনো একটা স্টক যদি প্রাইস আর্নিং কম থাকে তাহলে যে শেয়ারটা খুব ভালো, নট নেসেসারিলি, কারণ এখানে অনেক গুণগত ব্যাপার আছে। এই কারণে আমরা যখন রিসার্চ থেকে আপনার 250টা থেকে 10টা বা 5টা স্টকে ফিল্টার করি, তখন প্রথম যেই স্ক্রিনিং ক্রাইটেরিয়া আমরা ইউজ করি সেটা হচ্ছে যে আপনার ম্যানেজমেন্ট এবং বোর্ডের কোয়ালিটি। কারণ যদি আমি আলটিমেটলি তো আমার ইনভেস্টমেন্টটা ম্যানেজড হচ্ছে থ্রু দ্য ম্যানেজমেন্ট অফ দ্য ইনভেস্টেড কোম্পানি, এবং ওই কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরস যারা, তারা মাইনরিটি শেয়ার হোল্ডার্সদের রাইট সম্পর্কে সচেতন কিনা, এই জিনিসগুলো অনেক বড় নিয়ামক হয়ে দাঁড়ায় আলটিমেটলি মাইনরিটি শেয়ার হোল্ডারদের রিটার্ন ডিটারমাইন করার ক্ষেত্রে। মাহমুদ ভাই, আমাদের দেশের ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারীরা, বিভিন্ন দেশে কিন্তু ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারীরা এইভাবে বিনিয়োগ করে না, তারা কিন্তু আসলে পোর্টফোলিওর মাধ্যমে বিনিয়োগ করে। আগে 93-এর আগে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ছিল না, ব্রোকাররাই ইস্যু ম্যানেজার ছিল, পোর্টফোলিও ম্যানেজার ছিল, ব্রোকার ছিল, সব করতো। তো এই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আসার পরে মার্চেন্ট ব্যাংকের লাইসেন্স হলো। তো মার্চেন্ট ব্যাংকগুলি তার পোর্টফোলিও ম্যানেজমেন্টটার যে প্রোডাক্ট,
এটাকে মানে সাধারণ বিনিয়োগকারীর কাছে অ্যাট্রাকটিভ করতে পারতেছে না, বাধাগুলি কোথায়? এটা আসলে মোস্টলি আসছে আমার যেটা মনে হয় যে ইনভেস্টারের কাছ থেকে, হয়তো সব দিকেই কিছু ইস্যু আছে। আমি সবসময় একটা জিনিস বলি, কারো যদি টাইম থাকে এবং এক্সপার্টিস থাকে, দেন দ্য বেস্ট ওয়ে টু ইনভেস্ট তার নিজে করা, বিকজ তাতে তার ট্রানজ্যাকশন কস্টটা লাগছে না। অন্য কাউকে দিলে তাকে যেটা ফি দিতে হতো 1% 2% অ্যানুয়ালি, সেটা দিতে হচ্ছে না। কিন্তু কথা হচ্ছে যাদের এক্সপার্টিস আছে ইনভ্যারিয়েবলি তাদের সময় থাকে না, বিকজ দে আর সাম আদার ইনভলভ ইন ডুইং সাম আদার থিং। সো ইন দ্যাট কেস দে শুড গো অ্যান্ড টেক প্রফেশনালস হেল্প, এবং সেটা হলো মার্চেন্ট ব্যাংক করার জন্য। আমাদের এখানে অনেকেই হয় যে আরেকটা জিনিস আছে যে যেটা বলে বিহেভিয়ারাল ফাইন্যান্স, সেটা হচ্ছে যে স্টক ট্রেডিংয়ে কিছুটা আন্ডারলাইন যেটা আছে সেটার সঙ্গে গ্যামলিংয়ে কিছুটা আছে, সম্পর্ক আছে। তো অনেকেই ওই যে ফিলিংসটা পেতে চান, তো তারা নিজেরা করেন, কিছুদিন করার পরে তারপর দেখা যায় বিভিন্ন কারণে ব্যস্ত হয়ে যাচ্ছেন, বাট তখন ওই ব্রোকারেজ হাউসে ছোটোখাটো কাউকে দিয়ে দিচ্ছে, ফর্মালি ওইভাবে কাউকে দিচ্ছে না। তো এটা একটা ব্যাপার। আই থিঙ্ক দিস ইজ মোর অফ এ মাইন্ডসেট। তারা যদি নিজেরা না করে যদি অন্য কাউকে দিতেন প্রফেশনালি, অ্যান্ড দেন দে শুড সি, যে ভাগ করে দেখতে পারে যে তাদের পারফরমেন্সটা কী আছে, কিন্তু নর্মালি এটা দিতে চান না, সেটাই হচ্ছে একটা। আর মার্চেন্ট ব্যাঙ্কগুলো এক্সেপ্ট ফিউ, আমার মনে হয় যে তারা ম্যানেজ পোর্টফোলিওর দিকে খুব বেশি মনোযোগটা নাই। কারণ মার্চেন্ট ব্যাংকের পক্ষ থেকে যেগুলো অর্ধেক আছে আপনার কমার্শিয়াল ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের সঙ্গে লিঙ্কড, এরা মার্জিন লোন বেশি দেওয়ার ব্যাপারেই উৎসাহী। পোর্টফোলিও ম্যানেজ করে পারফরমেন্সটা ভালো করে ইনভেস্টরদেরকে ড্র করার ব্যাপারে আই থিঙ্ক উৎসাহটা একটু কম। সুতরাং ইটস এ মাল্টিপল সর্ট অফ রিজনস আছে যেটা কেন এখন হচ্ছে না। বাট আমি সাজেস্ট করবো লোকজনকে যে ইফ ইউ হ্যাভ টাইম অ্যান্ড এক্সপার্টিস, ডু ইট ইউর সেলফ। বাট ইফ ইউ ডু নট হ্যাভ ইদার অফ দেম, দুটোর মধ্যে একটাও যদি থাকে, গো অ্যান্ড টেক প্রফেশনাল হেল্প রাদার দেন ওই অমুক কোন আইটেম কিনবো অন্যর কাছে জিজ্ঞেস করা, সেটা করাচ্ছে। গুড। তো আমি আলিমামের কাছে আসবো। থার্ড কোয়ার্টার রেজাল্ট অলরেডি ইউ হ্যাভ ইন ইউর হ্যান্ড। ডিসেম্বর ক্লোজিং, মোস্ট অফ দ্য ব্যাংক, এনবিএফআই, ইন্স্যুরেন্স এবং অনেকগুলা কোম্পানির ক্লোজিং আসতেছে। এই মুহূর্তে বিনিয়োগকারীরা কি দেখে কোন সেক্টরে বিনিয়োগ করা উচিত? ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ধরেন আপনার ইয়ার এন্ডের দিকে আমাদের যেরকম একটা সাইকোলজি কাজ করে যে ডিভিডেন্ড ডিউ, সো একটা তাড়াহুড়া থাকে যে কিছু পজিশন দ্রুত নেওয়া যায় কিনা, খুব কুইক রিটার্নের একটা চেস করার একটা ব্যাপার থাকে। বাট আমার কাছে মনে হয় যে এখানে এই জিনিসটা একটু স্মুথ করার ব্যাপার আছে। একটা কোর পোর্টফোলিও, আমি ইন্ডিভিজুয়াল পোর্টফোলিও পার্সপেক্টিভ থেকে বলছি যে 100 টাকা যদি বিনিয়োগ থাকে, তার মধ্যে 60 থেকে 70 টাকা হতে হবে লং টার্ম। এবং এইটা মানে ধরেন আপনার কোয়ার্টার এন্ড, ইয়ার এন্ড, ডিভিডেন্ড ডিক্লারেশন, এগুলো দিয়ে ডিটারমাইন্ড হওয়া উচিত না। তো সেই দিক থেকে বলতে গেলে আপনার এখন আইডিয়ার দিক থেকে সবচেয়ে যেটা বড় যেটা ড্রাইভার, যে ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টর আমাদের একসময় আমাদের টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশনে 30% ছিল, এখন 12-13%। আমরা আসলে খুব বেশি হোপফুল না, আমি ব্যক্তিগতভাবে খুব বেশি হোপফুল না ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টর নিয়ে ইন জেনারেল। কিন্তু এর মধ্যেও কিছু কিছু স্টোরি আছে যেগুলো খুব স্ট্রং। ডেফিনেটলি কিছু ব্যাংক আছে যারা ধরেন আপনার নিজেদেরকে একটু ডিফারেন্টভাবে পজিশন করতে পেরেছে। আমি আবার বলছি ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স। আপনি যদি দেখেন যে 2010 থেকে আমাদের খুব ডিফিকাল্ট একটা সময় গেছে ব্যাংকিং সেক্টরে, কিন্তু যেখানে আরওই ব্যাংকের সিঙ্গেল ডিজিটে চলে এসছে, বেশিরভাগ ব্যাংকের আরওই এখন হচ্ছে 10 থেকে 12-14% এরকম, উইচ ইজ নট রিয়েলি ভেরি কম্পিটিটিভ। সেম সময় আপনি যদি দেখেন যে আমাদের দেশে যে বিদেশি ব্যাংকগুলো কাজ করছে, যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি ব্যাংক, তাদের আরওই ইজ মোর দ্যান 50%. The only difference is governance and management. They take the best people from the market to manage their asset more cautiously. যেটা হয়তো আনফর্চুনেটলি আমাদের লোকাল ব্যাঙ্কগুলোতে ওভাবে হয়ে ওঠেনি সোফার। কিন্তু এর মধ্যেও 2-3টা ব্যাংক যাদের ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং বেশি, যেটা আমরা মনে করি গভর্নেন্সের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, যে বোর্ডের সাইজ ছোট, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, রিপ্রেজেন্টেশন ভালো এবং ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং বেশি, এরকম 2টা ব্যাংকের কথা আমি বলতে পারি, যেমন ব্র্যাক ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক। 2টা ব্যাংকের ক্ষেত্রেই আপনার ব্র্যাক এনজিও, দে আর দ্য লার্জেস্ট শেয়ার হোল্ডার ইন ব্র্যাক ব্যাংক। আইএফসি ইজ ওয়ান অফ দ্য স্পন্সর শেয়ার হোল্ডার। ট্রাস্ট ব্যাংকের ক্ষেত্রে আর্মি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইজ দ্য মেজর শেয়ার হোল্ডার অ্যান্ড স্পন্সর। তো এই ধরনের স্পন্সর থাকলে যেটা হয় যে ডিপ পকেটের ইনভেস্টর,
আমরা জানি যে আমাদের ক্যাপিটাল শর্টফল আছে ব্যাংকে, বা ধরেন আপনার গ্রোথ যদি সাস্টেন করতে হয় বা নেক্সট ক্রেডিট সাইকেলে যদি সিগনিফিক্যান্ট মার্কেট শেয়ার অ্যাকোয়ার করতে হয়, সেই ক্ষেত্রে ক্যাপিটাল রিসোর্সিংয়ের একটা ব্যাপার আছে। সেই ক্ষেত্রে যদি ইনস্টিটিউশনাল স্পন্সর থাকে, ডিপ পকেটের স্পন্সর থাকে, দ্যাট উইল রিয়েলি হেল্প দ্য ব্যাঙ্কস টু রিয়েলি গো ফর রিক্যাপিটালাইজেশন। সো এটা একটা রিজন। গভর্নেন্স ভালো এই ব্যাঙ্কগুলোর, এবং আরেকটা ডিটারমাইনার হবে এই বছরের ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টর পারফরমেন্সে ট্রেজারি বন্ডের পারফরমেন্স। কারণ আমরা জানি যে অনেক ব্যাংক আপনার সিগনিফিক্যান্ট এক্সপোজার আছে ট্রেজারি বন্ড মার্কেটে, যেমন স্পেশাল যে ব্যাঙ্কগুলোর প্রাইমারি ডিলারশিপ লাইসেন্স আছে, ইনক্লুডিং প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, দিস আর দ্য মোস্ট অ্যাক্টিভ ব্যাংকস দ্যাট হ্যাভ সিগনিফিক্যান্ট এক্সপোজার টু ট্রেজারি বন্ড মার্কেট। তো যেভাবে আসলে এই বছর ইন্টারেস্ট রেট পড়েছে, আমরা যদি 5 বছর বন্ডের কথা চিন্তা করি, এখন 5%-এর মতো রেট, জাস্ট গত অকশনেই 200 বেসিস পয়েন্ট, মানে 2% রেট ফল করেছে। সো যখনই ইন্টারেস্ট রেট ফল করে, এই ধরনের ফিক্সড ইনকাম সিকিউরিটির ভ্যালুয়েশন এপ্রিসিয়েট করে। তো সেই দিক থেকে একটা বড় একটা রিয়ালাইজড প্রফিট কিছু ব্যাংকের ইনকাম স্টেটমেন্ট আমরা এই বছর শেষে দেখতে পারবো। আর এরপরে যদি সেক্টরালি আমি যদি কথা বলতে চাই, তাহলে আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ফার্মাসিউটিক্যাল সেক্টর ক্যান বি ওয়ান গুড সেক্টর ফর দ্য ইন্ডিভিজুয়াল শেয়ার হোল্ডার্স টু রিয়েলি হ্যাভ এ লুক। যে কারণে বলছি যে সবচেয়ে বড় যেই আইডিয়া ফার্মাসিউটিক্যাল সেক্টরে, সেটা হচ্ছে স্কয়ার ফার্মা, বাংলাদেশের সবচেয়ে বড় লিস্টেড কোম্পানি, ফ্রি ফ্লোট ক্যাপিটাল ওয়াইজ। এই কোম্পানিটা গত 1 বছরে, গত 12 মাসে আর্নিংস গ্রো করেছে 57%, উইচ ইজ কোয়াইট এ বিগ নাম্বার। আই হ্যাভ টু ইন্টারাপ্ট ইউ। একজন দর্শক ফোনে আছেন। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চিটাগাং থেকে বলছি, আমার নাম কবির আহমদ চৌধুরী। জি জি ভাই, আমি বলতে চাচ্ছি, এখন তো সরকারও আন্তরিক, মাননীয় প্রধানমন্ত্রী ভারতের সাথে একটা স্টক এক্সচেঞ্জের করছেন, উদ্যোগ নিচ্ছেন। বিনিয়োগকারীরাও অনেকটা সচেতন, আপনারা যেভাবে অনুষ্ঠান করতেছেন সবকিছু তো পজিটিভ, কিন্তু তারপরেও তো শেয়ারের দাম বাড়তেছে না। এটার একটা কারণ হচ্ছে আমার মনে হয়। জি দর্শক, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে লাইনে। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি রিপন বলছি বগুড়া থেকে। জি রিপন সাহেব বলুন। আমার প্রশ্নটা হলো টিটু ভাই, চট্টগ্রামে যে শেয়ার বাজার মেলা হলো, আপনারা ওখানে মেলা করলেন, তো ঢাকাতে কি মেলা হবে কি হবে না এটা জানতে চাই। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, কেউ যদি 100 কোটি টাকা ঢুকে, তারপর যদি 500 কোটি টাকা এরকম ঢুকায়, এরকম বাংলাদেশে যদি 1 লাখ লোক 500 কোটি টাকা ঢুকে শেয়ার বাজারে, যখন ইচ্ছা ঢুকাবে, আবার যখন ইচ্ছা বের করে নিয়ে যাবে, যদি নির্ঘাত মার্কেট ক্র্যাশ করবে, এটা কি দেখার দায়িত্ব এসিসি, এসি, ডিএসসি এগুলো না? বাংলাদেশ ব্যাংক আবার বলছে যে অনুৎপাদনশীল খাত, তাহলে শেয়ার বাজার কি করে উন্নতি হবে? জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিরপুর থেকে নোমান বলছি। জি আমি ব্র্যাকিপিএল এর সম্মানিত রিসার্চের প্রধান, ওনাকে একটু একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। বিগত দিনে আমাদেরকে ফান্ডামেন্টাল বলে ব্যাংকের শেয়ার বলে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। আজকে আবার উনি স্পেসিফিকলি বললেন যে ব্র্যাক ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংকগুলো কোত্থেকে কোথায় উঠছে, এখন এই মুহূর্তে উনি বলতেছেন এই ব্যাংকগুলোর কথা টিভিতে। আমরা কি আবার ধ্বংসের দ্বার প্রান্তে যাবো কিনা ওনার শুনে আমি ঠিক বুঝতে পারতেছি না। জি ধন্যবাদ, আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। দর্শক, আমরা যেটা চেষ্টা করি, উনি যে পার্সপেক্টিভে জবাবটা দিয়েছেন সেটা হলো যে যখন আমরা বিনিয়োগ করব, বিনিয়োগ কোম্পানির কর্পোরেট গভর্নেন্সটা দেখার চেষ্টা করব, এবং কর্পোরেট গভর্নেন্সে যেখানে কর্পোরেট বডি আছে, দে আর বেটার ওয়েল ম্যানেজড, প্রফেশনালি, প্রেশার কম থাকে এরকম ক্রিটিক্যাল মার্কেট কন্ডিশনে, সেটা বলেছেন। বিনিয়োগ করা আপনার উপরে, আমরা শুধু আমাদের ব্যক্তিগত মতামত, এখানে যে দুজন গেস্ট আছেন তারা কিন্তু তাদের ব্যক্তিগত মতামত দিবেন, এবং আপনারা মতামত যাচাই বাছাই করে আপনার বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। মাহমুদ ভাই, একজন দর্শক একটা প্রশ্ন করেছিলেন যে মানে শেয়ারের দাম বাড়ছে না, সব কিছু পজিটিভ, তারপরেও দাম বাড়ছে না, এই প্রশ্নটা সবসময় আসে, আপনি কিভাবে বলেন? আচ্ছা, আমি লাস্টে যে ভদ্রলোক বললেন তাকে একটা জিনিস, একটা কথা আছে, ভালো কোম্পানি যে সবসময় ভালো স্টক সেটা না। এটার কথাটা হচ্ছে একটা কোম্পানি ভালো হতে পারে, কিন্তু যে ইনভেস্ট করছে সে দেখবে যে তার প্রাইস অ্যাপ্রিসিয়েশন হওয়ার সম্ভাবনা কতখানি। একটা কোম্পানি তো শুধু যদি অ্যানুয়ালি সে 20% গ্রোথ হয় ধরে নিলাম, তাহলে তো স্টক প্রাইস হচ্ছে 20-25% গ্রোথ হতে পারে। ইউ ক্যান এক্সপেক্ট যে 20% হয়ে যাওয়ার পর আবার আরও 20% হবে।
সো আই থিঙ্ক সেটা একটু বোঝার দরকার। ইউ আর রাইট যে কর্পোরেট গভর্নেন্সের দিকে বলা হচ্ছে, বাট আলটিমেটলি ইউ নিড টু লুক অ্যাট যে একটা কোম্পানি যদি স্টক প্রাইস অ্যাপ্রিসিয়েশন অলরেডি হয়ে যায়, দে শুড এন্টার ইনটু দ্যাট। কামিং টু দ্যাট, যে শেয়ার প্রাইস কমছে এই কথাটা হচ্ছে খুব রিলেটিভ ব্যাপার। আচ্ছা, কখন থেকে কমছে, কখন থেকে বাড়ছে? 2010 থেকে হলে অবভিয়াসলি অনেক কমে গেছে, 2002 থেকে হলে অনেক বেড়ে গেছে। সো আমি ফর এক্সাম্পল আমি বলছি 2014 সালের আই থিঙ্ক 12ই অক্টোবর খুব রিসেন্টলি 5330 ছিল ডিএসসি ইন্ডেক্স। সো সেখান থেকে 5th মে 2015, অর্থাৎ আমাদের প্রথম 3-4 মাসের বিভিন্ন যে সমস্যা গিয়েছে, তারপরে তখন ইন্ডেক্সটা এসেছিল 3990-তে। ইটস এ 25% ফল, বাট সেখান থেকে এখন প্রায় 4600 সামথিং, ইটস অ্যাবাউট 22% গেইন। তো এই গেইন এবং লস আসলে ডিপেন্ড করবে, এখন ডিএসসি ইন্ডেক্স বাড়ুক না কমুক তাতে কিন্তু আসা যায় না, আলটিমেটলি আমার Underlying portfolio-তে আপনার মধ্যে কি stock-টা আছে কি? সেটা, এবং এটা ডিপেন্ড করবে যে তার পোর্টফোলিওতে কি আছে। আমি শুধু একটা জিনিস বলতে চাই, আপনারা যদি যারা ইনভেস্ট করতে চান দেখেন যে রিটার্ন অন ইকুইটি কোন কোম্পানির 20%-এর বেশি, রিটার্ন অন অ্যাসেট ভালো, অ্যান্ড প্রাইস আর্নিং রেশিওটা একটু কম আছে, ইউ ডু দ্যাট, হোল্ড ফর সাম টাইম, অ্যান্ড অটোমেটিক্যালি এটা ভালো জি, হবে। ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি, আমার প্রশ্ন হলো যে আপনারা নতুন করে কোনো আইপি অনুমোদন দিচ্ছেন না, ডিমান্ড এবং সাপ্লাই যদি ভালো না থাকে তাহলে মার্কেট তো আরো ফল করবে। এবার আপনার 2-3টে মিউচুয়াল ফান্ড দিচ্ছেন, মিউচুয়াল ফান্ড যেগুলো এমনি আপনার পেজের নিচে আসে, জি, আবার জি। আপনারা মিউচুয়াল ফান্ড দেওয়ার অনুমোদন দেওয়ার কি কারণ? আচ্ছা, ধন্যবাদ। আপনার প্রশ্নটা আমরা বুঝতে পারছি। আলিমাম, ইফ ইউ ওয়ান্ট টু কমেন্ট অন এই যে ডাউন মার্কেটেও কিন্তু অনেকে 2010-এর পরেও কিন্তু অনেক কোম্পানি 10-এর পরে থেকে ভালো করেছে, ইউ হ্যাভ দ্য রিসার্চ। সো মানে অনেকেই মনে করে যে মার্কেট ওভারঅল ভালো হতে হবে, যেটা মাহমুদ ভাই বললেন। হোয়াট ইজ ইয়োর টেক অন দ্যাট? আমার কাছে মনে হয় আমি একটা ফান্ডামেন্টাল যেই একটা পয়েন্ট যেটা মাহমুদ ভাই বললো, আপনি বলছেন যে সেন্স অফ ওনারশিপ। আসলে স্টক প্রাইস ইনভেস্টমেন্টের এক সাইড, আরেক সাইড হচ্ছে আর্নিং পাওয়ার। আমি একটা কোম্পানির শেয়ার কেনার পরে ওই কোম্পানিটার শেয়ার আমি হোল্ড করবো যতদিন পর্যন্ত এটা আর্নিং পাওয়ার অন্যান্য রিলেটিভ ইনভেস্টমেন্ট অপরচুনিটির চেয়ে ভালো থাকে। সো যদি এরকম একটা সিচুয়েশন হয় যে আপনি একটা কোম্পানি কিনেছেন, কোম্পানি স্টক কিনেছেন, এবং তারপরে দেখা গেল যে মানে স্টক প্রাইস ইজ গোয়িং ডাউন, বাট আর্নিং পাওয়ার কিন্তু কমছে না, সেই ক্ষেত্রে দিস ইজ এ স্ট্রং মানে ইন্ডিকেটর দ্যাট ইউ শুড গেট মোর। মানে ধরেন ডলার অ্যাভারেজিংয়ের যে কনসেপ্ট, বা ধরেন আপনার তো আর্নিং পাওয়ার তো ঠিক আছে, সো লোকজন জিনিসটাকে এপ্রিসিয়েট করছে না এখন, ডাজন্ট রিয়েলি মিন যে কখনোই করবে না। আপনি যদি 2010-এর ক্র্যাশ থেকে এই পর্যন্ত কিছু কোম্পানির পারফরমেন্স দেখেন, স্ট্যাগারিং পারফরমেন্স, যেমন ব্রিটিশ আমেরিকান টোবাকো, আই রিমেম্বার 2010-এ এটা ট্রেড হচ্ছে আপনার 250-300 টাকায়, এখন এটা 3000 টাকা। ইন দ্য মিন টাইম দে হ্যাভ গিভেন আউট মোর দেন 400 টাকা ক্যাশ ডিভিডেন্ড। তো আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট হচ্ছে যে মানে ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়াটা এক হচ্ছে যে ভালো লোকজন থাকতে হবে ম্যানেজমেন্ট এবং বোর্ডে। আমার একজন দর্শক ভাই উনি বললেন যে ব্র্যাক ব্যাংক, ট্রাস্ট ব্যাংকের কথা বলছি, আমি কিন্তু আসলে ইনভেস্টমেন্ট রিকমেন্ডেশনের পার্সপেক্টিভ থেকে বলছি না, জাস্ট কনফিউশনটা ক্লিয়ার করার জন্য আমি জাস্ট এই দুটা নাম বলেছি, বিকজ আই থিঙ্ক দে আর মাচ বেটার ইন টার্মস অফ কর্পোরেট গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কোয়ালিটি। ওই পার্সপেক্টিভ থেকে আমি বেশ কিছু নাম আরও বলেছি, যেমন স্কয়ার ফার্মা বলেছি, তারপরে আপনার ব্রিটিশ আমেরিকান টোবাকো বলেছি। এই কোম্পানিগুলো যদি আপনি দেখেন রেসপেক্টিভ সেক্টরে এরা হচ্ছে নাম্বার 1, নাম্বার 2 এরকম। স্কয়ার ফার্মা ইজ নাম্বার 1 ফার্মাসিউটিক্যাল সেক্টর, 20% প্লাস মার্কেট শেয়ার আছে। ব্রিটিশ আমেরিকান টোবাকো ইজ বাই ফার দ্য নাম্বার 1 ইন দ্য সেক্টর। গ্রামীণ ফোনের মতো কোম্পানি, গ্রামীণ ফোন আমরা জানি যে দে আর দ্য নাম্বার 1 ইন ভয়েস মার্কেট। এখন আমরা খুব আর্লি স্টেজ ডেটা মার্কেটে আছি, এবং দে আর দ্য লার্জেস্ট প্লেয়ার ইন দ্য ডেটা মার্কেট। সো আজ থেকে 5 বছর পরে যখন বাংলাদেশের ডেটা কনজাম্পশন উইল বি 5 টাইমস বিগ। আমাদের বর্তমান যে মার্কেটই আছে এটা কিন্তু এখানে কিন্তু অনেক শর্ট টার্ম ট্রেডার আছে, আবার লং টার্ম আমরা যেটাকে বলি ইনভেস্টমেন্ট, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। তো এখানে একটা জিনিস আমি বুঝতে চাচ্ছি যে অনেকেই বলেন শেয়ার ব্যবসা করেন, শেয়ার কি ব্যবসা না বিনিয়োগ? এই ডিবেটটা কিন্তু মানে চলে আসতেছে আর কি। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একজন দর্শক ফোনে আছে, আমি ফোনটা নিয়ে নেই। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি মানিকনগর থেকে ঢাকা, মাজহারুল ইসলাম।
আমার প্রশ্ন ছিল যে 2009-10 সালে যে আমাদের মার্কেট থেকে অনেক কোম্পানিগুলি রাইট শেয়ার দিয়ে অনেক টাকা তুলে নিয়ে গেছে, তো এখন পর্যন্ত ওই কোম্পানিগুলি এখন অনেক আন্ডার ভ্যালু। তো তখন যে প্রাইস ছিল তা এখন তো অনেক প্রাইস, মানে এখন তাদের ইপিএস ও মাইনাস সবকিছুই নেগেটিভ চলে আসছে। তো এখন আমরা কি করতে পারি? জি, ধন্যবাদ। আর একজন দর্শক আছেন। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শেতাবুদ্দিন। আপনারা আলোচনার সময় বলেন ভালো কোম্পানি, ভালো ফান্ডামেন্টাল, এবং এখনই একজন অতিথি বললেন যে ইপিএস যার ভালো, এগুলো দেখে করতে হবে। তা আমরা ধরেন ক্রমাগত ভাবে তিতাস গ্যাস 7 বছর ধরে খুব ভালো ডিভিডেন্ড দিয়েছে, 25%, 30%, এবং গত বছর 38%। এবার ভেবেছিলাম 40% দেবে, দিল 1.5 টাকা, 15%। ফলে তিতাস গ্যাস 80 টাকা থেকে নেমে 50 টাকায় চলে আসলো। ক্যাপিটাল হারালাম আমরা। এটা সরকারি শেয়ার, সরকারের 70%, 75%, আর মাত্র 9% হচ্ছে আমাদের জনগণের। এখন এই ক্ষতি, এত ভালো শেয়ার, এই যে ক্ষতি হলো, এই ক্ষতিপূরণটা কিভাবে আমরা করব? জি, ধন্যবাদ দর্শক, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, গোলাম মুস্তফা, জি বগুড়া থেকে। জি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন যে ঢাকা ডিএসসি যে তথ্যগুলা দেয়, এই তথ্যগুলা তো সঠিক না। যেমন আমি বলি যে অন্যান্য যে কোনখানের শেয়ার দেখায় যে এত পার্সেন্টেজ তারা হোল্ডিং করে আছে, কিন্তু আসলে আদৌ তা নাই। জি দর্শক, আপনার যদি স্পেসিফিক কমপ্লেইন থাকে আমাদেরকে জানাবেন, অবশ্যই আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ অথরিটিকে বলবো জিনিসগুলো কারেক্ট করে নিতে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। কয়েকজন দর্শক প্রশ্ন করলেন, একটা হলো 9-10-এ তারা অনেক শেয়ার কিনেছেন, আন্ডার ভ্যালু হয়ে গেছে, কি করতে হবে। আর দ্বিতীয় প্রশ্নটা ছিল হলো আপনার কাছে মনে হয় করা আছে, যদি আপনি দর্শকের প্রশ্নের উত্তরটা দিতেন। একটা জিনিসকে আমি তখন বাইরে ছিলাম, 2002-03 সালের দিকে আমি যদি দেশে এসে কাউকে প্রাইস পি রেশিও এগুলো নিয়ে ইভেন ব্রোকারেজ হাউস এই ফ্যাটার্নিটিতে কথা বলতাম, তারা ঠিক বুঝতো না। কিন্তু দেখা গেল 2007-08-এ এসে প্রাইস আর্নিং রেশিও এগুলো নিয়ে অনেক কথা হচ্ছে, ইপিএস নিয়ে কথা হচ্ছে। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে পারফরমেন্সটা কী হয়েছে আগে, দ্যাটস নট দ্য ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে ভবিষ্যতে কী হবে। আমাদের এখানে পি রেশিওর কথা বলে, ইপিএসের কথা বলে, যেটা বলা হয় না ইটস এ ফরওয়ার্ড ইপিএসটা কত হবে, ফরওয়ার্ড পিটা কত হবে। সো তিতাস গ্যাস হোক বা অন্য কিছু, বা ইভেন এখন যে কোম্পানিটা খুব ভালো করছে, কথা হচ্ছে যে আমার পরবর্তী বছরে বা পরবর্তী কোয়ার্টারগুলোতে কেমন হবে, সেই ইনফরমেশনগুলো দরকার, সেই অ্যানালিসিসগুলো দরকার, আগের 5 বছর বা 7 বছর না। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমরা অনেকে বলি পি রেশিও কম, পুরাতনটা দেখে বলছি, ওটার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার ফরওয়ার্ড পিটা কী হবে। সেই জন্যই রিসার্চের ব্যাপারটা দরকার আছে, বা ইনফরমেশন জানার ব্যাপার আছে। আমি বলছি না যে রিসার্চ অ্যানালিস্টের কাছে গিয়ে জানতে হবে, বাট ডু ইউ হ্যাভ টাইম টু গেট অল দোস ইনফরমেশন, ডু হ্যাভ অ্যাক্সেস টু অল দোস ইনফরমেশন, এটা হচ্ছে একটা ব্যাপার। তো আমরা জানি যে তিতাস গ্যাসের ক্ষেত্রে যেটা বলে সেটা হচ্ছে যে প্রাইসিংয়ের কিছু ব্যাপার আছে, সবাই আশা করছে যে এই এখানে আমি একটু আপনাকে অ্যাড করি, আপনার জন্য সুবিধা হবে। ইপিএস কিন্তু 8.9, তাদের ডিভিডেন্ড পলিসি ছিল 30-35% ফর লাস্ট 4 ইয়ার্স। 8.9 ইপিএস এর পরে সরকারি একটা শেয়ার, যেটার বিরুদ্ধে একটা তদন্ত কমিটিও করেছেন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, কেন 15% ডিভিডেন্ড দিল, মানে এটা কিভাবে, হাউ টু ফাইন্ড আউট দ্যাট? এই প্রশ্নটাকে আমি নিতে পারি? হ্যাঁ, এটা আচ্ছা, আমার কাছে এটা আমার ব্যক্তিগত মতামত, ব্র্যাকিপিএল এর মতামত এটা না, আমি জাস্ট আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি। তিতাস গ্যাসের ব্যাপারে কিন্তু একটা সিরিয়াস একটা পলিসি ল্যাপস হয়েছে। আপনি যদি দেখেন যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গ্যাস রিপ্রাইস করার পরে গ্যাস প্রাইস চেঞ্জ হয়েছে সেপ্টেম্বর থেকে, এবং ওই একই সময়ে গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোর যে ডিস্ট্রিবিউশন মার্জিন, মানে প্রতি কিউবিক মিটার গ্যাস ডিস্ট্রিবিউশনের জন্য আগে যদি 54 পয়সা করে পেত, এখন নতুন প্রাইসিং মেকানিজমে ওরা পাবে মাত্র 22 পয়সা। তার মানে হচ্ছে ইফেক্টিভলি যে প্রাইসটা ওরা পায় ওদের সার্ভিসের এগেনস্টে, দ্যাট ইজ ডাউন বাই 54%। তার মানে হচ্ছে নেক্সট ইয়ার যদি আপনার একটা প্রোডাক্ট যদি আপনি সেল করেন, ওটা প্রাইস যদি 54% পড়ে যায়, তার মানে হচ্ছে আগামী বছর আপনার 54% কম আর্নিংস হবে। সো আপনি 54% কম ডিভিডেন্ড দিতে পারবেন। সো ওইটারই একটা সিগন্যাল কিন্তু এই 15% ডিভিডেন্ডের থ্রুতে দেওয়া হয়েছে, যেটা আমার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের যে পাবলিক হিয়ারিং হয়েছে,
সেখানে যদি আপনি ফলো করে থাকেন, আপনি ওদের ওই ডকুমেন্টে ওদের ওয়েবসাইটে পোস্ট করা আছে, আপনি দেখবেন যে ডিসকাশনে সিরিয়াস কিছু মিসক্যালকুলেশন আছে। যেমন ধরেন রিটার্ন, মানে এটা তো কস্ট প্লাস মেথড, যে আমি গ্যাস যেটা ডিস্ট্রিবিউট করছি ওই গ্যাসের মূল্য কত সেটা ধরে সেটার উপর একটা প্রফিট অ্যাডজাস্ট করা হয়। তো ওই রিটার্ন অন ইকুইটি ক্যালকুলেট করার সময় শুধুমাত্র পেইড আপ ক্যাপিটাল নেওয়া হয়েছে, উইচ ইজ 20% অফ দ্য টোটাল শেয়ার হোল্ডার্স ইকুইটি। তো এটা তো কোনো মানে কোনো ক্যালকুলেশন, দিস ইজ মিসক্যালকুলেশন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যদি ওইভাবে আপনি প্রপারলি যদি ক্যালকুলেট করেন, প্রপারলি যদি আপনি রিসোর্সের প্রাইজিং করেন, তাহলে তিতা শুড নট, মানে আপনার যে প্রাইসটা কমানো হয়েছে সেটা হওয়ার কথা না। আমার মনে হয় আমরা আশা করতেছি এটা আবার রিহেয়ারিং হবে, অলরেডি মনে হয় তিতাস অ্যাপ্লাই করছে। আসল ইস্যুগুলো তিতাসে হতে পারে অন্য কোম্পানি। যে ইম্পর্টেন্ট ব্যাপার এই যে চেঞ্জগুলো হচ্ছে বা পটেনশিয়ালি হতে পারে, ডিসক্লোজারগুলি যেটা হতো রেগুলেটরের ব্যাপার, কিন্তু এগুলো জানতে হবে, ইনভেস্টর যারা হচ্ছে জানতে হবে। এখন একজন নর্মাল ইনভেস্টর যদি সময় থাকে এগুলো জানা, তাহলে ভালো কথা, যদি না থাকে দেন আরেকটা জিনিস টিরু ভাই, যেটা তিতাসের ক্ষেত্রে আমি বারবার এই কারণে বলছি, কারণ এটা একটা খুব ভালো একটা কোম্পানি, বাংলাদেশের 3rd লার্জেস্ট কোম্পানি ছিল, এবং আমি ব্যক্তিগতভাবে খুবই মানে দুঃখ প্রকাশ করছি যে বিনিয়োগকারী ফোন করেছেন তার জন্য, যে হি অ্যাকচুয়ালি পিক দ্য রাইট স্টক ইভেন দো হি ইজ সাফারিং। সো আমার কাছে মনে হয় যে এই যে পাবলিক হিয়ারিংয়ে তিতাস যে একটা পাবলিক লিস্টেড কোম্পানি, নট জাস্ট এ গভর্নমেন্ট ওন কোম্পানি, ওই পার্সপেক্টিভটা কিন্তু কনসিডার করা হয়নি প্রপারলি। ওকে, আমরা আসবো। আরেকজন দর্শক আমাদের ফোনে আছেন। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি ভাই, আমি সিলেট থেকে বলছিলাম জাকির। জি ভাইয়া, আমি সাইড পাওয়ার সম্বন্ধে একটু জানতে চাইছিলাম। জি, কি সম্পর্কে? সাইড পাওয়ার। আচ্ছা, আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। জি বলুন, আমরা শুনছি। আমি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম আর কি। জি প্লিজ। আচ্ছা, আমি আমিনুল ইসলাম বলছিলাম ঢাকা থেকে। জি। আচ্ছা, তো এখন আমার ওই স্কয়ার ফার্মা, বেশ কিছু স্কয়ার ফার্মা কেনা হয়েছে। তো এখন আমি যেটা চাচ্ছি পার্সোনালি, এটা লং টাইম হোল্ড করতে, তো সেটা কি ঠিক হবে কিনা একটু জানতে চাচ্ছিলাম আর কি। জি জি, স্কয়ার ফার্মা লং টাইমে হোল্ড করতে চাচ্ছেন। আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। জি, আমরা শুনছি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। জি, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ ইয়াকুব। জি। আমি প্রশ্ন এটা করতে চাই, 2009 সালে আমরা পদ্মা সিমেন্ট শেয়ারটা কিনছিলাম, বুঝছেন কিছু, কিন্তু ওইটা তো এখন বন্ধ হয়ে গেছে। এই টাকাটা আমাদের রিকভারির কোনো রাস্তা আছে? জি, পদ্মা সিমেন্ট তো আমার জানা মতে, যতটুকু আমরা ইনফরমেশন জানি, সেটা হলো সরকারের মানে হাইকোর্টের মাধ্যমে এটা অলরেডি লিকুইডেশনে যে সেটা টাকা দিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় যে আপনারা যদি লিকুইডেটরের সাথে যোগাযোগ করেন, অবশ্যই আপনার টাকা ফেরত পাবেন। আমরা কিছু প্রশ্ন ছিল মাহমুদ ভাই আপনার কাছে। একটা জিনিস আমি যদি অ্যাড করে দেই লিকুইডেশনে, এই যে কারণে বারবার আমি বলছিলাম যে সবাই যে ইনভেস্টের চাইতে যে কোম্পানির শেয়ার কেনা হচ্ছে, এই যে পদ্মা সিমেন্টের মতো যখন লিকুইডেশন হচ্ছে, তখন কিন্তু সে নর্মাল ইকুইটি হোল্ডারের মতো, যে প্রথম দিন যেটা স্পন্সর হয়েছে তারও যে রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি, পরে যে কিনেছে তারও তাই। সুতরাং ওই ইকুইটি ওই ডেট হোল্ডারদের পরে তার টার্নটা আসবে। স্কয়ার ফার্মা বোধহয় আছে, আমি জানি না যে স্পেসিফিক সম্পর্কে কতখানি বলা ঠিক হবে, বাট আমি জেনারেলভাবে বলতে পারি যে ইফ ইউ বিলিভ ইন, আসলে একটা মার্কেটে সব ধরনের লোকই থাকতে হবে, স্পেকুলেটর থাকতে হবে, ডে ট্রেডার থাকতে হবে, লং টার্মে, মিড টার্মে, কারণ ইন্ডিভিজুয়াল রিকোয়ারমেন্ট আলাদা আছে। যিনি পেনশন 60 বছর বয়স আর যার 30 বছর বয়স, তাদের দুজনের অ্যাটিটিউড, অ্যাপটিটিউড এবং রিকোয়ারমেন্ট আলাদা থাকবে। তো স্কয়ার ফার্মা হচ্ছে, যদি বিশ্বাস করেন উনি যে একটা রিজনেবল গ্রোথ কোম্পানিতে ইনভেস্ট করে এবং একই সঙ্গে শেয়ার প্রাইসটা রিজনেবলভাবে বাড়বে, তাহলে প্রবাবলি অফকোর্স হি ক্যান হোল্ড অন টু দ্যাট। বাট কেউ যদি মনে করে এটা নাথিং রং ইন ইট, যে না আমি এমন একটা স্টক কিনবো, সাডেনলি খুব ফল করেছে, ওটা করবে একবারে 30% বা 40% হবে, আমি আবার 7 দিনে বিক্রি করে থাকি, আমি সারাক্ষণ কম্পিটিশনে বসে থাকবো, দ্যাট ইজ অলসো নাথিং রং ইন ইট। তো কথা হচ্ছে যে রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে। বাট আমরা এটা জানি যে স্কয়ার ফার্মা আমরা যদি পাস দেখি এবং পোটেনশিয়ালি আমার যতটুকু ইনফরমেশন আছে, সেটা হচ্ছে যে ফিউচারে দ্য কোম্পানি ইজ ডুইং গুড, গ্রোথ হচ্ছে, রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন সব ধরনের ভালো হচ্ছে। সুতরাং আমরা রিজনেবলি আশা করতে পারি, যেহেতু এটা যে এর স্টক পারফরমেন্সটাও ইকুয়ালি ভালো থাকবে। বাট উই শুড এক্সপেক্ট ভেরি মানে লং জাম্প অর গ্রোথ যে 30-50% হয়ে যাবে, বাট রিজনেবল গ্রোথ হবে।
সেম প্রশ্ন, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং অন দ্য। এটা আমার ব্যক্তিগত মতামত যে স্কয়ার ফার্মা অ্যাকচুয়ালি আমি যেটা বললাম যে আপনার যদি সেক্টরালি আমরা চিন্তা করি বাংলাদেশে এখন ইনভেস্টমেন্ট অপরচুনিটি কী কী আছে, নাম্বার ওয়ান যে সেক্টরটা সামনে আসবে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড, কারণ আমরা জানি যে অ্যাভারেজে মিউচুয়াল ফান্ডগুলো 40% ডিসকাউন্টে ট্রেড হচ্ছে। আর সেকেন্ড থিং হচ্ছে যে আপনার ফার্মাসিউটিক্যাল সেক্টর, কারণ ধরেন ইট হ্যাজ বিন ডুইং গুড, ভেরি গুড। স্কয়ার ফার্মার ক্ষেত্রেও যদি আমরা বলি, স্পেসিফিক্যালি বলি, গত 12 মাসে 50%-এর বেশি আর্নিংস গ্রোথ হয়েছে। তো আমি ব্যক্তিগতভাবে স্কয়ার ফার্মার ব্যাপারে যেভাবে চিন্তা করি সেটা হচ্ছে যে একটা ব্যবসায় যদি আমার নিজের বিনিয়োগ থাকে যেখানে আর্নিংস 50% বেড়েছে গত 1 বছরে, এবং ধরেন সামনের দিকে গিভেন যে স্কয়ার ফার্মার একটা সাবসিডিয়ারি 99% ওন সাবসিডিয়ারি স্কয়ার ফর্মুলেশন 2014 এপ্রিলে অপারেশনে এসেছে। তো যখন একটা নতুন একটা ফ্যাক্টরি অপারেশনে আসে তখন কিন্তু পুরো ক্যাপাসিটি ইউটিলাইজেশন 1 বছরই হয়ে যায় না, এটা র্যাম্প আপ আস্তে আস্তে ধাপে ধাপে হয়। সো উই ক্যান রিজনেবলি মানে এক্সপেক্ট যে এরকম স্ট্রং গ্রোথ না থাকলেও একটা রিজনেবল গ্রোথ থাকবে। এবং আমি যদি ভ্যালুয়েশন পার্সপেক্টিভ থেকে দেখি 22 ট্রেলিং প্রাইস আর্নিংয়ে ট্রেড হচ্ছে, যেটা খুব বেশি অতিমূল্যায়িত বলা যাবে না। সো দুটা দিক থেকেই আমি যদি চিন্তা করি, এবং সাথে সাথে ইন্ডাস্ট্রি লিডার, দে হ্যাভ গুড ম্যানেজমেন্ট, দে হ্যাভ বেটার কর্পোরেট গভর্নেন্স, লম্বা ট্র্যাক রেকর্ড আছে, ওদের কিন্তু সিগনিফিক্যান্ট হিস্ট্রি আছে মাইনরিটি শেয়ার হোল্ডারের রাইট প্রোটেকশনের ক্ষেত্রে। ওকে, গুড। আমরা আসবো, একজন দর্শক আছেন। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি টিটু ভাই, আমি তোহা বলছিলাম। জি বলুন। জি, আমার কোশ্চেনটা হলো যে ব্যাংকিং সেক্টরে সবসময় বলে গুড গভর্নেন্স, কিন্তু ব্যাংকিং সেক্টরে কি গুড গভর্নেন্স আছে? 9-10 ধসের কারণ হিসেবে আমরা জানি ব্যাংকিং সেক্টর, জানি বাংলাদেশ ব্যাংক যেখানে আছে সেখানে বাংলাদেশ ব্যাংক এই মনিটরিং ব্যবস্থার আন্ডারে ব্যাংকিং সেক্টর কিভাবে গুড গভর্নেন্স থাকতে পারে, কিভাবে গুড ম্যানেজমেন্ট থাকতে পারে? বাংলাদেশ ব্যাংক কিভাবে নিয়ন্ত্রণ করতেছে ব্যাংকিং প্রাইস গুলোকে? বাড়তে দেওয়া হচ্ছে না, একটু বাড়লেই আবার সেল প্রেসার দিয়ে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করছে, সেটা আপনিও জানেন। কিন্তু আমি জানি না অতিথিরা কিভাবে ব্যাংকিং সেক্টর ইনভেস্টমেন্ট করতে বলে বা ভালো সেক্টর হিসাবে। আমাদের ধসের কিন্তু মূল কারণই ব্যাংক। আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পারছি, থ্যাংক ইউ। বাইরে আমি যেটা মানে আপনিও তো বাইরে কাজ করছেন, ইউ অলসো সি যে বাইরে কিন্তু কমার্শিয়াল ব্যাংক ক্যাপিটাল মার্কেটে ওইভাবে ইনভলভ থাকে না। আনফর্চুনেটলি যে আমাদের দেশে কমার্শিয়াল ব্যাংকগুলো ওভার এক্সপোজার নিছে এবং তার সাফারিংস এখন পর্যন্ত কিন্তু আমরা কন্টিনিউ করতেছি। সো এই ব্যাপারে এইখান থেকে বের হয়ে আসার, হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? যে কমার্শিয়াল ব্যাংক থেকে বের হয়ে আসার জন্য সেটা হচ্ছে যে আই থিঙ্ক যে বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের কথা বলেছেন, সেটা আমি জাস্ট একটু অ্যাড করে নিই। সেটা হচ্ছে তাদের পার্সপেক্টিভ ছিল যে ব্যাংকের কিন্তু নিজস্ব টাকা নাই, ইকুইটি সামান্য টাকা, বাদ বাকি সব ডিপোজিটের টাকা, সুতরাং তাদের প্রোটেকশনের একটা ব্যাপার ছিল আর কি। বাইরে যেটা হয়েছে, বাইরেও কিন্তু মানে ডিকেডস অনুযায়ী যদি আমরা যাই তাহলে দেখব যে ডিফারেন্ট ফিলোসফি কাজ করেছে। 1930 সালের আগে আপনার সিগাল গ্লাস অ্যাক্ট আছে, ইউএসএতে হয়েছিল, সেটা হচ্ছে 1929 যে মহাধস ছিল, তার আগ পর্যন্ত এই ইউনিভার্সাল ব্যাংক বলতো, অর্থাৎ কমার্শিয়াল ব্যাংকই করছে, স্টক মার্কেট করছে, সব কিছু করছে। পরে ওই ধসের পরে ওটাকে ভাগ করে দেওয়া হলো যে কমার্শিয়াল ব্যাংক তারা ইনভেস্টমেন্ট ব্যাংকিং বা এই ধরনের স্টক মার্কেটে যাবে না। এটা আবার অনেকদিন চললো, 90 সালের দিকে দেখলো আবার চেঞ্জ হচ্ছে যে না, একটা ব্যাংকগুলোকে আবার ইউনিভার্সাল মডেল, যা কিছু সব কিছু করতে পারবে, প্রাইভেট করতে পারবে, ইনভেস্টমেন্ট করতে পারবে। পরে আবার যখন এই 2007 সালে যে ধস যখন নামলো, তখন কিন্তু এটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটা আই থিঙ্ক ইট ম্যাটার অফ টাইম যে এটা কিভাবে যাচ্ছে। আই থিঙ্ক ডিফারেন্ট ওয়েভের মধ্যে এটা যাবে আর কি। আর আমাদের ব্যাংকগুলোর যেটা হচ্ছে যে তাদেরকে চিন্তা করতে হবে যে একটা হচ্ছে যে রিটার্ন, তাদেরও তো শেয়ার হোল্ডার আছে, ব্যাংকেরও শেয়ার হোল্ডার আছে, তাদের রিটার্নটা হাই করতে হবে। সুতরাং নর্মালি স্টক মার্কেটের রিটার্ন ইজ হাই অ্যান্ড ভেরি লো, মানে ফ্লাকচুয়েশন অনেক বেশি। ফোন আছে, দর্শক আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি টাঙ্গাইল থেকে রবিন বলছি। জি, আমি আরএন স্পিনিং একটু সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম। আর ওকে, জি ধন্যবাদ, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পারছি। আরেকজন দর্শক ফোনে আছেন। দর্শক আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমরা শুনছি, বলুন। জি, আমি রিয়াজ বলতেছি নোয়াখালী থেকে। হ্যালো, জি বলুন আপনার প্রশ্নটি।
জি আমার কোশ্চেনটা হচ্ছে ওই যে এফেক্টেড কোড যারা মানে বিএসসি তে শুধু 500 বা 600 টাকা মানে লস করছে আর কি, বুঝছেন, তারা সবাই এফেক্টেড কোড। এখন বিষয়টা হইলো যারা অরিজিনালি লস খাইছে এরা তো অনেক লসে পড়ে আছে, এবং এফেক্টেড মানে সামান্য লস এতগুলা কোড আছে যে কারণে মানে যারা অরিজিনালি ক্ষতিগ্রস্ত তারা আইপিও পাইতেছে না। এখন ওই যে এফেক্টেড কোড তো বছর বছর বাড়ানো হচ্ছে, কিন্তু এটার ওই যে কারেকশনটা হচ্ছে না, মানে যে 500। জি আপনার প্রশ্নটা বুঝতে পারছি আর কি, ধন্যবাদ। আমাদের আরেকজন দর্শক ফোনে আছেন। দর্শক আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি মিরপুর থেকে রাসেল বলছিলাম। জি বলুন। এর মাধ্যমে আমাদের মার্কেটের সাইজকে বড়, মার্কেটের উন্নতির উদ্দেশ্যে যে ধরনের কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করা হচ্ছে তাতে মার্কেটের কোনো উন্নতি হয়েছে কিনা তা আপনাদের বিচার উপরে ছেড়ে দিলাম, কিন্তু এই ধরনের কোম্পানিগুলো ছাড়াও বাংলাদেশে 355টি বহুজাতিক কোম্পানি রয়েছে। এর মধ্যে আমাদের মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি রয়েছে 11টি, যার মূলধন ডিএসির মূলধনের 25.88%। কিন্তু আমাদের এসএসসির হাতে এত ক্ষমতা থাকা সত্ত্বেও তারা 2009 সালের পর থেকে 6 বছরে একটা কোম্পানিকেও তালিকাভুক্ত করতে পারেনি। তো এই কোম্পানিগুলোকে যদি তালিকাভুক্ত করা যেত, আজকে আপনাদের ফান্ডামেন্টাল বলে আপনাদের কথা বলা লাগতো না, অনুষ্ঠান করা লাগতো না, পাবলিক এমনি বুঝতো যে ফান্ডামেন্টাল কি জিনিস এবং কোথায় তাদের বিনিয়োগ করতে হবে। জি ধন্যবাদ, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পারছি। আলিমাম, ইওর টেক অন দ্যাট। আমার মনে হয় খুবই খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। আমার মনে হয় যে ধরেন আপনি যে ধরনের লিস্টিং হচ্ছে শুধু গত 4-5 বছর না, আপনি যদি মিড 80s এর পরের থেকে দেখেন বা আর্লি 90s থেকে দেখেন, ভলান্টারি লিস্টিং কিন্তু তেমন হয়নি। এবং বলা হয় যে বাংলাদেশে যে ক্যাপিটাল ফর্মেশন হচ্ছে প্রতি বছর তার মাত্র 10% আসছে ক্যাপিটাল মার্কেট থেকে, উইচ ইজ এ ভেরি লো নাম্বার বাই এনি স্ট্যান্ডার্ড। তো আমার কাছে মনে হয় আমাদের যে বিনিয়োগকারী ফোনে বললেন রাসেল বোধহয় মিরপুর থেকে, উনি যেটা বললেন খুবই প্রাসঙ্গিক, যে আমাদের যে মাল্টিনেশনাল কোম্পানিগুলো আছে যারা বেসিক্যালি বাংলাদেশে আমরা ভোক্তা হিসেবে জানি যে দে আর ডুইং, কারণ একটা কোম্পানির সাকসেস শুরু হয় কিন্তু প্রোডাক্ট থেকে বা সার্ভিস থেকে। আপনি যদি চিন্তা করেন ইউনিলিভার, মানে ধরেন বাংলাদেশের মোর দেন 75% হাউস হোল্ডের ডেইলি প্রোডাক্ট। সো আপনি যেহেতু এই প্রোডাক্টে আপনার ফেইথ আছে, আপনি জানেন যে ওরা ব্যবসা হিসেবে বা কোম্পানি হিসেবে দে উইল ডু মাচ বেটার, এবং ওই হিসাবে মানে আপনার যে একটা পার্টনারশিপের যে একটা প্রসপেক্ট, এটা কিন্তু আপনি মানে দিস ইজ ভেরি লুক্রেটিভ ইনভেস্টমেন্ট প্রপোজিশন। I think there is a different of taking it, looking at it also. সে আপনার নিজস্ব একটা ব্যবসা আছে, হ্যাঁ, সো আপনি খুব ভালো করছেন, উইল ইউ বি ফোর্সড টু লিস্ট ইন দ্য স্টক এক্সচেঞ্জ? না মানে ফোর্স ঠিক না, না আমি বলছি, হ্যাঁ মানে আমি আপনাকে একটা জিনিস বলি, মানে ইনফরমেশন দিয়ে হেল্প করি, সেটা হলো ব্যাংক, এনবিএফআই এবং ইন্স্যুরেন্স রেগুলেটরি কারণে কিন্তু তারা লিস্টেড এবং যে জন্য তারা সিগনিফিক্যান্ট। সো আপনি যখন সরকারি একটা বেনিফিট দিচ্ছেন কাউকে, বিশেষ করে লাইসেন্সিং এর ক্ষেত্রে এবং এই ফরেন ব্যবসায়ীদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, দ্য লিস্টিং মানে ওই পারমিশনের মধ্যে রিকোয়ারমেন্ট শুড বি মাস্ট যে তুমি প্রফিট নেওয়ার আগে অন্তত পক্ষে লিস্টেড করে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে তুমি প্রফিট। এবং এই ধরনের রেগুলেশন কিন্তু অন্যান্য রেগুলেশন কিন্তু আছে, আমাদের টেলিকম রেগুলেশনে কিন্তু এটা আছে। একটা জিনিস হচ্ছে যখন এই স্টক এক্সচেঞ্জের মেকানিজমটা এসছে, কিন্তু তার একটা বড় কারণ হচ্ছে যে ক্যাপিটালিস্ট সিস্টেমে, সো দ্যাট সবাই তো কোম্পানি ফর্মেশন করতে পারে না, সবাইকে যেন সম্পৃক্ত করা যায়, এটা একটা কারণ আছে। তো আমি যেটা বলছি কয়েকটা ব্যাপার আছে, যেমন ইউ ক্যান ফোর্স সামন যে লিস্ট করতে হবে, অন্যদিকে আবার রিকোয়ারমেন্ট আছে, ওকে ইউ আর মেকিং বিজনেস, তুমি মুষ্টিমে কয়েকজনের মধ্যে না থেকে অ্যাটলিস্ট ইউ শুড অলসো অ্যালাউ ওনারশিপ টু স্প্রেড, ওই ব্যাপারগুলো আছে, যেমন ইউর রাইট যে ব্যাংক এফআইগুলোর আছে। তো সেটা বোধহয় ইটস এ পলিসি ম্যাটার, যে পলিসি হোল্ডারদের চিন্তা করতে হবে যে কোন লেভেলে গিয়ে আমি ইনসেন্টিভ দিয়ে করব না আমি রেগুলেশন দিয়ে করব, সেই জিনিসটা করতে হবে। বাট ইউ আর রাইট যে আমাদের এই লিস্টিংয়ের সংখ্যা বাড়ানো দরকার। একটা ভালো হবে ইনভেস্টররা বা যারা আমরা বোদ্ধা পণ্ডিত সকল যারা আছে, তারা এসিসিকে বা ডিএসসিকে ইন্ডেক্স বাড়লো কমলো এগুলো ব্লেম না করে এই সমস্ত ব্যাপারগুলোতে যদি আমরা একটু যদি অ্যাড করি, আমার কাছে যেটা বলছিলাম যে ভলান্টারি লিস্টিং খুব কম হয়েছে, একটা রিজন যেটা যে ইনসেন্টিভ হওয়ার নাই, কারণ ধরেন ক্যাপিটালিজমে কিন্তু ইফ ইউ গিভ রিওয়ার্ড থিংস উইল ফলো। নিশ্চয়ই আমাদের কোথাও এক জায়গায় ওই জিনিসটা কাজ করছে না, তো আমার মনে হয় যে পলিসি অফিস থেকে ওটা দেখা উচিত যে কোথায় কাজ করছে এবং ওটা ওভাবে অ্যাডজাস্ট করা উচিত। ধন্যবাদ আলিমাম আমাদের আজকে এই অনুষ্ঠানে আসার জন্য, ধন্যবাদ মাহমুদ ভাই আপনাকেও। দর্শক আমাদের সময় শেষ, আমরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।